অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আজকের ভিডিওটা রয়েছে। প্রচুর বেশ কিছু ব্রেকিং নিউজ রয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টরের ব্যাপারে একটা কথা বলার ব্যাপার রয়েছে, ব্যাংকিং সেক্টরের কিছু কোম্পানির কথা বলার রয়েছে, তার সঙ্গে রয়েছে পেটিএম ব্যাংকের ব্যাপারে ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যার জন্য 8% বেশি ডাউন হয়ে গেছে আজকে। এছাড়াও Q4 রেজাল্টের ব্যাপারে কিছু কথা বলার রয়েছে, বেশ কিছু কোম্পানির রেজাল্ট আসতে চলেছে ভালো খারাপ। এছাড়া এই আগামী এক সপ্তাহের মধ্যে একটা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো মার্কেটকে ইম্প্যাক্ট ফেলতে পারে সেগুলো নিয়ে বলার কথা রয়েছে। আজকের নিফটি কি সিচুয়েশনে রয়েছে, রেজিস্ট্যান্স সাপোর্ট কোথায় রয়েছে, কেন পজিটিভিটি দেখাচ্ছে, কেন এতদিন নেগেটিভ সিচুয়েশন ছিল, সেগুলো সব কিছু নিয়ে বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রিকমেন্ডেশন বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ ফর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি ফিউচার পারফরমেন্সেস। ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বলতে চলেছি একটা একটা করে করে। প্রথম হচ্ছে নিফটি আজকে একটু বিগত 3 দিন ধরে একেবারে নেগেটিভ পরে একটুখানি আজকে হাসি হাসলো এবং আজকে নিফটি আমরা দেখতে পেলাম 24,090 ঢুকেছে, জাস্ট 24,000 বেরিয়ারটা ভেঙে ভিতরে ঢুকে গেছে এবং একটা পজিটিভ জায়গা স্লাইটলি হলেও, বিরাট কিছু নয়, সামান্যভাবে, কারণ কতগুলো জায়গা স্বস্তির জায়গা তৈরি করেছে। যেমন যে ইউএস থেকে ইরানের সঙ্গে যে যুদ্ধ ব্যাপারটা ছিল, সেটা একটা টেনশনটা কিছুটা হলো সাময়িকভাবে একটু কম মনে হচ্ছে। কিন্তু এছাড়া আরেকটা ব্যাপার ছিল গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কারেন্সি ব্যাপারটা। কিন্তু কারেন্সি যে কনস্ট্যান্টলি ইন্ডিয়ান রুপি পড়ে যাচ্ছিল, সেটা কিছুটা হলেও কিন্তু থেমেছে। এটা একটা পজিটিভ জায়গা। সেন্সেক্সে কত রয়েছে? 77,300 সেন্সেক্সে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে আগামী দিনে কি আসতে চলেছে সেটা নিয়ে একটু কথা বলা রয়েছে। তার সঙ্গে একটা ব্যাপার বিষয় রয়েছে, আর শেষ দিকে বেশ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো রয়ে গেছে, সেগুলো একসঙ্গে সবগুলো বলতে শুরু করছি, সব মিলিয়ে ছোট্ট একটা ভিডিওর মধ্যে। প্রথম যে ঘটনাটা বলার দরকার রয়েছে, নিফটি ক্ষেত্রে আমরা এতদিন ধরে কারেকশন দেখার পিছনে যে সবচেয়ে বড় কারণ ছিল ইউএস ইরানের মধ্যে একটা টেনশন। দ্বিতীয়ত কারেন্ট ছিল, ব্যাপার ছিল $110 পৌঁছে গেছিল কিন্তু ক্রুড অয়েল, এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। আলটিমেটলি ওয়ার্ল্ড ওয়াইডে এটা একটা বড় মাপের নেগেটিভিটি তৈরি করছিল। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে কারেন্সি। ইন্ডিয়ান রুপি কিন্তু কনস্ট্যান্টলি পড়ে যাচ্ছিল, যেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেশ কিছু ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, যে কারণের জন্য কিন্তু লিকুইডিটি প্রবলেমটা কিছুটা হলেও থামানো গেছে এবং যার ফলে আলটিমেটলি রুপি নিয়ে যে বার্গেনিং চলছিল বা এক ধরনের গ্যামলিং চলছিল, এটা কিছুটা হলেও কমেছে, যেটা একটা পজিটিভ সিচুয়েশন বলে মনে করা যেতে পারে। এছাড়া আরেকটা ব্যাপার ছিল ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার, এফআইআই কিন্তু কনস্ট্যান্টলি সেল করে চলেছে। এর মধ্যে দেখে নি বিরাট লেভেলে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা সেল করে গেছে এফআইআইরা, এবং 8,800 কোটি টাকা দেখলাম আগের দিনের মধ্যে, একদিনের মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে কি বিরাটভাবে এরা সেলিং করার কারণে আলটিমেটলি একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এবার আসবো কি সেকেন্ড পয়েন্টের দিকে, খুব গুরুত্বপূর্ণ একটা পজিটিভ নিউজ। ফার্মাসিউটিক্যাল সেক্টর, এই সেক্টরটাকে সকলে মনে করে নিয়েছিল দুর্ভাগ্যপূর্ণ সেক্টর, এই সেক্টরে ইনভেস্টমেন্ট করা উচিত না। কোভিডের পরবর্তীকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা দেখতে পেলাম যেটা, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের তেমন কোনো ইমপ্রুভমেন্ট নেই, বড় বড় কোম্পানিগুলো নেই। কিন্তু আজকে সান ফার্মা একাই 4% বেশি জাম্প করে গেছে। শুধু একা না, একাধিক কোম্পানিও রয়েছে সঙ্গে যুক্ত। তার যে সবচেয়ে বড় ইনফরমেশনটা রয়েছে, সেটা হচ্ছে সান ফার্মার একটা পজিটিভ মুভমেন্ট, বিগ মুভমেন্ট বলা যেতে পারে। $11 বেশি, $11.8 বিলিয়ন কিন্তু ওরা একটা অ্যাকুইজিশন করেছে। ইউএস একটা বড় কোম্পানি রয়েছে ওরাগানন বলে, ওরাগাননকে যারা ইউএস এফডিএ রিলেটেড এবং ইউএস এর ড্রাগ মেকার বলা যেতে পারে, সেই কোম্পানিকে এরা অ্যাকোয়ার করেছে। এর ফলে সান ফার্মার একটা বিরাট বিস্তীর্ণ অঞ্চল কিন্তু তার আন্ডারে চলে গেল, এবং যার ফলে সেলস গ্রোথটা আরও বহুগুণ বাড়বে বলে এক্সপেক্ট করছে অ্যানালিস্ট, এবং সে কারণের জন্য তারা বলছে এই ব্যাপারটা। এবং শুধু সান ফার্মার একার নয়, ফার্মাসিউটিক্যাল ইমপ্রুভমেন্ট মানে সবগুলো সেক্টরে ইমপ্রুভমেন্ট হওয়া ফার্মাস ক্ষেত্রে, যেটা কিন্তু দেখা গেছে এখানে। এর মাঝখানে বলে রাখা দরকার, আমার ওই চ্যানেলে একটা দুর্দান্ত ভিডিও করেছি, দেখে নিতে পারেন। 3খানা স্পেশাল রিনিউয়েবল এনার্জি সেক্টর স্টককে নিয়ে বলেছি, তাদের মধ্যে ফান্ডামেন্টাল নিয়ে বলেছি, সেগুলো আন্ডার ভ্যালুড কোম্পানি, সেই কোম্পানিগুলো ফান্ডামেন্টাল তুরন্ত স্ট্রং রয়েছে, একবার চ্যানেলে দেখে নেবেন। এবার আসছি সেকেন্ড দিকে, ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা, বহুদিন ধরে একটা পজিটিভ নিউজ দেখতে পাচ্ছি, পজিটিভ নিউজগুলো আমাদের সঙ্গে যোগ হচ্ছে, অথচ মার্কেটে তার কোনো ইমপ্রুভমেন্ট নেই। প্রথম পজিটিভ নিউজে আমরা দেখেছিলাম কি এনপিএ রিকভারি হারটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে। সেকেন্ড আমরা দেখেছিলাম কি, সেকেন্ড হচ্ছে যে টোটাল ক্রেডিট যে সিচুয়েশন, ক্রেডিট CAR যেটা বলা যেতে পারে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, সেখানে একটা পজিটিভ ব্যাপার দেখে গেছিলো। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে বেশ কিছু স্টেপ, যেগুলো এখানে সময়টা কম বলা যাচ্ছে না এই মুহূর্তে, কিন্তু এই স্টেপসগুলোর ফলে আলটিমেটলি ব্যাঙ্কিং সেক্টর চাঙ্গা হওয়া শুরু হয়েছে। কিন্তু আলটিমেট আজকে দেখতে পেলাম অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু রেজাল্ট খুবই খারাপ করেছে, এবং যার ফলে গোটা ব্যাঙ্কিং সেক্টর তার ইম্প্যাক্ট পড়েছে। 4%-এর বেশি কিন্তু উইক পারফরমেন্স দেখিয়েছে অ্যাক্সিস ব্যাঙ্ক। এটা একটা ঘটনা, কিন্তু একটা সামগ্রিক ঘটনা নয়, একটা টেম্পোরারি ঘটনা। ওভারঅল ব্যাঙ্কিং সেক্টরের একটা পজিটিভ নিউজ আসতে চলেছে। এইচডিএফসি ব্যাঙ্ক
কিংবা কোটাক মাহিন্দ্রা ব্যাংক, এই ধরনের প্রাইভেট অর্গানাইজেশন ব্যাংকগুলো রয়েছে, সেদের ক্ষেত্রে খুব পজিটিভ কিছু নিউজ আসতে পারে। তা এইবারে হয়ে গেল পেটিএমের গল্প। পেটিএম নিয়ে একটা বিরাট বড় ঘটনা ঘটেছে, যে ঘটনাটা বলা দরকার। পেটিএম একটা নিজস্ব ব্যাংকিং সার্ভিস শুরু করেছিল, এটা নিশ্চয়ই আপনার জানা আছে। এই ব্যাংকিং সার্ভিস পেটিএম ব্যাংক বলে, কিন্তু এই ব্যাংকের বেশ কিছু নয় ছয় ঘটেছে। তিনখানা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বলতে চলেছি। প্রথম ব্যাপার যেটা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ট্র্যাক করেছে, সেটা হচ্ছে কেওয়াইসি রেগুলেটরি ব্যাপার ইরেগুলার। কেওয়াইসি মানে নো ইয়োর কাস্টমার, দ্যাট মিনস প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের লিঙ্ক, আধার কার্ডের লিঙ্ক, এইগুলো ছাড়াই কিন্তু পেটিএম কাজ করেছে এবং অনেকদিন ধরে কাজ চলছে। ফলে সেখানে বেশ কিছু লুপহোলস তৈরি হয়েছে। বড় বড় টাকাগুলো, যেগুলো অ্যান্টি মানি লন্ডারিং বলে, AML, এই ধরনের টাকাগুলো সমস্ত জমা হচ্ছিল এবং আলটিমেটলি সেটা ভবিষ্যতে ক্ষতি করতে পারে, এই চিন্তা ভাবনা করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্থগিতাদেশ দিয়েছে। গোটা ব্যাংকিং সিস্টেম যেটা পেটিএম ব্যাংক, সেটাকে আপাতত বন্ধ করার কথাই নির্দেশ দিয়েছে। সঙ্গে সঙ্গে 2 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা রয়েছে পেটিএম ব্যাংক, সেটা হচ্ছে এই যে ফান্ড হ্যান্ডলিং ইস্যু। নর্মালি কি হয়, যখন কোনো ফান্ড আসে, 2-4 লক্ষের কথা বলছি না, 1000 কোটি, 500-100 কোটির কথা, সেই গোটা বিরাট বড় ফান্ড যেটা সাধারণ কাস্টমাররা, নিরীহ মানুষ যারা রয়েছে, তারা ইনভেস্ট করছে, তারা টাকাগুলো রাখছে পেটিএম ব্যাংকে। কেন রাখছে? কারণ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া লাইসেন্স দিয়েছে বলে। এই যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এর ফলে অনেক মানুষ এখানে রেখেছে টাকা, কিন্তু এরপরে এই যে টাকাটাকে রাখার পরে এখানে একটা ব্যাপার রয়েছে, ডিপোজিটরিদের জন্য ইন্স্যুরেন্স ক্লেম ব্যবস্থা থাকে। নিশ্চয়ই আপনারা ব্যাপারে জানেন যে 5 লক্ষ টাকা পর্যন্ত ডিপোজিটরি যারা থাকছে তাদের ক্ষেত্রে সুযোগটা দেওয়া হয়। এর জন্য একটা বড় ফান্ডকে প্রত্যেকটা ব্যাংকে কিন্তু রিজার্ভ ব্যাংকে জমা রাখতে হয়। সেখানে যদি ফান্ড ট্রান্সফারের কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আলটিমেট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যবস্থা গ্রহণ করতে পারে। এছাড়াও বিভিন্নভাবে যে সমস্ত ফান্ডগুলোকে অ্যাকাউন্টিংগুলো করা হচ্ছে, অ্যাকাউন্টিং অর্থাৎ সে পেটিএম ব্যাংকের অ্যাকাউন্টিং প্রসেসের মধ্যে বেশ কিছু লুপহোলস পাওয়া গেছে, যে কারণের জন্য এই ধরনের স্টেপ গ্রহণ করা হয়েছে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে গভর্নমেন্টস যে রুলস রয়েছে, সেই সব রুলসের মধ্যে কিছু প্রবলেম এসছে। ঠিক এই কারণের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া থেকে অ্যাকশন গ্রহণ করেছে এবং এই মুহূর্তে পেটিএম ব্যাংকে ক্লোজার বলে নির্দেশ জারি করেছে। এই মারাত্মক ঘটনার ফলে আলটিমেটলি আমাদের 8% ডাউনলোড দেখলাম। বারবার যুগে যুগে এই ঘটনাটা ঘটে গেছে, এই ধরনের ঘটনা ঘটে চলেছে, যে বহু কোম্পানিকে, বহু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটকে গভর্নমেন্ট চেষ্টা করেছে সুযোগ দেওয়ার, সুবিধা দেওয়ার, কিন্তু আলটিমেটলি তার নেগেটিভ ইম্প্যাক্টই পড়েছে, যার জন্য কিন্তু আমরা দেখতে পেয়েছি সব ক্ষেত্রে এই ধরনের একটা নেগেটিভিটি তৈরি হয়েছে। এবার আসবো সেকেন্ড পয়েন্টের দিকে, অর্থাৎ নেক্সট পয়েন্ট, দ্যাট ইজ দ্য Q4 রেজাল্ট। বেশ কিছু বড় বড় কোম্পানির রেজাল্ট আসছে। আজকেই রেজাল্ট দেখবো আল্ট্রা সিমেন্টের, যেটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট হতে পারে কোম্পানিটা খুব পজিটিভ কিছু নিউজ রয়েছে, যেগুলো Q4 রেজাল্টের পরে এদের কিন্তু একটা বুম হওয়ার সম্ভাবনা আছে। যদি এক্সপেকটেশন থেকে বেশি থাকে, কিন্তু এক্সপেকটেশন কম থাকে, তাহলে নেগেটিভিটি কিন্তু থাকতেই পারে। 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টের কথা বলবো, কোল ইন্ডিয়া, তারও রেজাল্ট আজকে বেরোনোর কথা রয়েছে। এছাড়া গুরুত্বপূর্ণ আরও কয়েকটা কোম্পানি রয়েছে যেগুলো এই সপ্তাহের মধ্যে আসবে। বাজাজ ফাইন্যান্সকে আমরা তার মধ্যে অগ্রণী গ্রহণ করতে গেছি। বাজাজ ফাইন্যান্স কিন্তু এই মুহূর্তে বেশ কিছু ঋণের ভারে জর্জরিত, বেশ কিছু লোন ডিসবার্স যেটা হয়েছে তাদেরকে, সেক্ষেত্রে সেই লোন রিকভারিটা এখনও পর্যন্ত পুরোপুরি আগের সিচুয়েশন, একে বলা হয় গ্রস এনপিএ। এই গ্রস এনপিএ ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ব্যাপার কিছু রয়েছে। আলটিমেটলি যার ফলে বাজাজ ফাইন্যান্সের রেজাল্টটা এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে। রেজাল্টে বোঝা যাবে সিচুয়েশনটা কি দাঁড়িয়ে রয়েছে, অরিজিনাল কতটা পজিটিভিটি রয়েছে, আগামী দিনে কি আরও পড়তে পারে কিনা, কিংবা এর একটা জায়গা তৈরি করে। আর ইউনিলিভার লিমিটেড, এই কোম্পানিটা বহুদিন ধরে একটা স্ট্যাগন্যান্ট পজিশনে রয়েছে, তেমনভাবে কোনো রিটার্ন তো দেয়নি। বিগত 5 বছর ধরে যারা রেখে দিয়েছে তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুরো ফ্রাস্ট্রেটেড, তেমন কোনো রিটার্নই নেই। এর থেকে ইভেন ব্যাংকের ফিক্সডের থেকে এর থেকে অনেক বেশি ভালো রিটার্ন দিতে পারত। সেই অবস্থায় কিন্তু হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড দাঁড়িয়ে রয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এত বড় একটা জায়ান্ট কোম্পানি, একাধিক কোম্পানিকে কিন্তু অ্যাকোয়ার করেছে এবং ওদের মধ্যে ডিমার্জার করে কোয়ালিটি আইসক্রিম রিলেটেড সমস্ত প্রোডাক্টগুলোকে আলাদা করে দিয়েছে। সব কিছু করার ফলে আলটিমেট রেজাল্ট কী আসে সেটা আমরা এর মধ্যে বুঝতে পারবো এবং রেজাল্টটার পজিটিভিটি অনুযায়ী কোম্পানিটা কিন্তু এগোবে। ডিভিডেন্ড ছাড়া কোম্পানি দেওয়ার মতো এই মুহূর্তে কিছু নেই। এরকম পরিস্থিতি শুধু কোম্পানি থেকে এক্সিটেরও কোনো ব্যাপার নয় ঠিকই, কিন্তু কোম্পানির এক্সপেকটেশনও যেন কম থাকে, এটাই সবচেয়ে বড় ঘটনা। আদানি গ্রুপকে নিয়ে বলার কিছু নেই, আদানি গ্রুপের রেজাল্ট আসতে চলেছে। আদানি গ্রুপের এনার্জি সেক্টরগুলোতে কি পরিস্থিতি হয়, এই যে ইরানের সঙ্গে ইউএসের সঙ্গে টাসল তৈরি হওয়া, রাশিয়ার যুদ্ধ চলছে, যার সঙ্গে যে আফগানিস্তান পাকিস্তান, এই সমস্ত একটা
টেনশনের মহলের মধ্যে দাঁড়িয়ে থেকে কোম্পানিটা আদানি গ্রুপ কিভাবে কাজ করবে, পাকিস্তানের সিচুয়েশন যেখানে রয়েছে, কিংবা আমরা দেখতে পেয়েছি ইরানেও এদের যে পোর্ট রয়েছে সেখানে কি করা যায়, মানে আলটিমেটলি এইগুলো একটা কি রেজাল্ট হয় রেজাল্টের উপর দাঁড়িয়ে রয়েছে। আমরা দেখতে পেয়েছি ব্যাংকিং সেক্টরের কিন্তু রিলায়েন্সের ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম খুব বিরাট ভালো কিছু রেজাল্ট হয়নি, যে কারণের জন্য কোম্পানিটা কিন্তু একরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে। এবার আসবো গ্লোবাল কিছু ইনফরমেশনগুলো নিয়ে আজকের এই ভিডিওটা শেষ করতে চলেছি। খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো একটা একটা করে বলে যাচ্ছি। যেরকম এই মুহূর্তে ইউএস ফেড যে ডিসিশন, ইউএস ফেড ডিসিশন মানে এই মুহূর্তে কি রেট কাট করা হবে কি হবে না এই মনে করে ঠিক করা হচ্ছে। মিস্টার জেরোমি পাওয়েল এটা মোস্ট প্রবাবলি লাস্ট ফেড ডিসিশন বলে মনে করে নেওয়া হচ্ছে, এরপরে নতুন একজন আসছেন। কিন্তু এই ভীষণ গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফেড ডিসিশনটা, যেখানে যুদ্ধ পরিস্থিতি চলছে, ইরানের যুদ্ধ চলছে, যেখানে একটা রীতিমতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে একদিকে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেট অফ হরমুজকে ব্লক করছে, যেরকম ইরান তেমনভাবে ইউএসএ করেছে, দুজনের মধ্যে এখন একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে কাজ চলছে। এইরকম পরিস্থিতিতে এই মুহূর্তে একটা ফেড ডিসিশন খুব গুরুত্বপূর্ণ জায়গায় রাখছে। এছাড়া সেকেন্ড ওয়ান সেটা হচ্ছে জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, ইন্ডিয়ান নয়, আমি বলছি ইউএসএর জিডিপির কথা। ইউএসএর জিডিপি কিন্তু একটা মারাত্মক জায়গায় রাখছে। আমরা এতদিন ধরে আমরা মিস্টার প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্টকে বলে আসতে শুনেছিলাম ইন্ডিয়ান ইকোনমি ডেড হতে চলেছে, ইন্ডিয়ান জিডিপি শেষ হতে চলেছে, এটসেট্রা এটসেট্রা। ইন্ডিয়ার জিডিপিতে আঘাত পড়েছে, ইন্ডিয়া ইকোনমি ক্ষেত্রে 4 থেকে 6-এ চলে গেছে, এটা কনফার্ম, দ্যাট ইজ ট্রু। বাট তার মানে ইন্ডিয়া শেষ হয়নি, ডেড হয়ে যায়নি, ইকোনমি সবে শুরু, ইকোনমি অনেক দূর যাবে। এবং একটা কথা এই ভিডিওর মাধ্যমে সবাইকে বলতে চাই, ইন্ডিয়ান ইকোনমি একদিন কিন্তু এটাকে বেশি অতিরিক্ত কথা নয়, ইউএস ইকোনমিকে ছাপিয়ে যাবে, এবং যাওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা। যে গতিতে এগোচ্ছে হতে বাধ্য, কিন্তু তার পিছনে যে কারণগুলো রয়েছে, আমাদের প্রচুর প্রবলেম রয়েছে, আমাদের পভার্টি রয়েছে, আমাদের ভিতরকার ব্যবস্থা নেই, আমাদের লিভিং স্ট্যান্ডার্ড অনেক পুয়ার। স্টিল আমরা চেষ্টা করে চলেছি, কোনো ক্ষেত্রে আমরা যেখানে সুযোগ পাচ্ছি আপ্রাণভাবে চেষ্টা করছি। ডিফেন্স সেক্টরকে উন্নতি করার চেষ্টা করা হচ্ছে, অটোমোবাইল সেক্টরকে উন্নতি করার চেষ্টা করছে, কেমিক্যাল সেক্টরে উন্নতি করার চেষ্টা করছি, সেমি কন্ডাক্টরে আমরা বেস্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছি, ইএমএস সেক্টরটাকে আমরা টপ জায়গায় আনার চেষ্টা করছি, পাওয়ার সেক্টরে আমাদের রিনিউয়েবল এনার্জিতে 500 জিগাওয়াটে পৌঁছতে চলেছি আগামী 3 থেকে 4 বছরের মধ্যে। 50% কাজ শেষ হয়ে গেছে। তাহলে এইগুলো কি ইম্প্রুভমেন্ট নয়? এগুলো কি সবটাই কি ভাওতা? যেগুলো রেকর্ড আসছে, ডেটা আসছে, সব ভাওতা? একদমই না। এগুলোর পিছনে ইনফরমেশন রয়েছে, এগুলোর পিছনে কাজ রয়েছে, এগুলোর পিছনে সরকারের বিভিন্ন মদত রয়েছে, আলটিমেটলি যেগুলো ভবিষ্যতে এগোবে। কিন্তু হ্যাঁ, টেম্পোরারি আমাদেরকে এই পরিস্থিতিতে রয়েছি, টেম্পোরারি আমাদের একটু মানে যে বলতে পারি পিছু হটে গেছি, কিন্তু আমরা শেষ হয়ে যাইনি, আমাদের ইকোনমি ডেড হয়নি। ইকোনমি ক্ষেত্রে জিডিপি আমাদের ইমপ্রুভ হচ্ছে। এবার আমরা দেখব ইউএস ইকোনমি কোথায় দাঁড়িয়ে রয়েছে, ইউএস ইকোনমি ডেড হতে কত বছর লাগবে। আসা যাক পরবর্তীকালে। লাস্ট যে কথাটা বলা সেটা হচ্ছে ক্রুড অয়েল। ক্রুড অয়েলের ব্যাপারে কিন্তু আমাদের এই যে ইম্পর্টেন্ট ইনফরমেশন রয়েছে, ক্রুড অয়েল এখানে কোথায় দাঁড়িয়েছে, ক্রুড অয়েলের পর দাঁড়িয়ে রয়েছে গোটা ওয়ার্ল্ডের ইকোনমি। ক্রুড অয়েলের দাম যত মানে পড়বে তত কিন্তু ইকোনমি উন্নতি হবে। আমরা দেখতে পেয়েছি ইন্ডিয়ান ইকোনমিটা পড়ে যাওয়ার পেছনে কিন্তু ইউএসের স্যাংশন নয়, ট্যারিফ নয়, তার থেকে অনেক বড় ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে ক্রুড অয়েলের দাম বেড়ে যাওয়া। ক্রুড অয়েলটা খুব ইম্প্যাক্ট ফেলছে, কারণ আমরা এখনও ফাইন্যান্সিয়াল ডেফিসিটের মধ্যে রয়েছি। এই যে ফিসকাল ডেফিসিট, কথার অর্থ হচ্ছে আমরা অনেক বেশি কিনতে হচ্ছে বাইরের দেশ থেকে বিক্রি করার বদলে। এই যে যত বেশি কিনছি তত আমাদের ডলার বেরিয়ে যাচ্ছে, তত আমাদের দেশ থেকে যে রিসোর্স বেরিয়ে যাচ্ছে। আলটিমেটলি সারা দেশের সমস্ত রকম যে রিসোর্স, তার প্রোডাকশন এবং আমরা যে এক্সপোর্ট করছি সেগুলোকে যোগ করে যদি মাইনাস করি টোটাল ইম্পোর্ট থেকে, তাহলে যেটা প্লাস অথবা মাইনাস বেস করে তৈরি হয় যে গেমটা, আলটিমেটলি প্রতিবারই নেগেটিভ হচ্ছে। তার কারণ হচ্ছে সবচেয়ে বড় সেটা হচ্ছে ক্রুড অয়েল। এই ক্রুড অয়েলের দাম যতটা বাড়বে, সামান্যটুকু বাড়লেও সেটাও কিন্তু ইম্প্যাক্ট বড় মাপের পড়বে। আর সেকেন্ড ওয়ান রয়েছে ইন্ডিয়ান রুপি। দুটোকে ঠিক না করা পর্যন্ত কিন্তু ইন্ডিয়ান ইকোনমির এখনই কোনো ইম্প্রুভমেন্ট নেই। আজকে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে।